তোমরা যারা যারা জেক্সপো দিচ্ছিলে তো অনেকেই চেয়েছিলে জেক্সপোর জন্য অনলাইন টিউটোরিয়াল ক্লাস করতে, যার মাধ্যমে আমি তোমাদেরকে যে প্রিভিয়াস কিছু ইয়ার্সে ইম্পর্টেন্ট যে সমস্ত কোশ্চেনগুলো আসছে এবং 2012, 2015, 14 যে কোশ্চেনগুলো চলে এসছে সেই সমস্ত সাবজেক্ট ওয়াইজ কোশ্চেনগুলো আমি তোমাদের প্রোভাইড করব। তো তার জন্য আজকে ফার্স্ট ক্লাসটা আমি চালু করছি, এটা ফিজিক্স থেকে শুরু হচ্ছে। তো তোমরা এই ক্লাসটা যদি ভালো লাগে এবং এই ক্লাস সম্বন্ধে যে কোনো ধরনের তোমাদের মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে বলো, এবং যে কোনো ধরনের জেক্সপো বুকলেট সম্বন্ধে সমস্যা থাকলে অবশ্যই সেটা জানাও। তো ফিজিক্সের ফার্স্ট কোশ্চেন আসছে, তো এটা প্রিভিয়াস ইয়ার্সকে খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেনের মধ্যে একটা। তো ফার্স্ট কোশ্চেন আমি টোটাল 50টা কোশ্চেন তোমাদেরকে এখানে ডিসকাস করব, পরে পরে একটা তোমরা খাতা পেন নিয়ে অবশ্যই বসে যাও এবং তোমরাও আমার সাথে সাথে এটাকে প্রচেষ্টাটা করতে থাকো এবং তোমরা কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে থাকো। তো এখানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিত রাশিগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী কোনটা? আলফা, বিটা, গামা না এক্স রশ্মি? তো এখানে আনসারটা কোনটা? তোমাদের যে সমস্ত রশ্মিগুলো আছে রশ্মির মধ্যে কোনটা সব থেকে বেশি শক্তিশালী রশ্মি? তো এখানে রাইট আনসার হচ্ছে তোমাদের সি, আলফা, বিটা, গামা। গামা রশ্মি হচ্ছে সবথেকে শক্তিশালী রশ্মি। সেকেন্ড কোশ্চেন চলে আসছে, এ অ্যাংস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এক রশ্মির কম্পাঙ্ক হলো A1 অ্যাংস্ট্রং টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 10 n। তো এখানে রাইট আনসার কিছু, তো এটা একটু কমপ্লিকেটেড কোশ্চেন, তবু আমি তোমাদের আনসারটা এখানে অ্যাটেন্ড করে দিচ্ছি। এখানে বি হবে তোমাদের আনসার 3 × 10 টু দি পাওয়ার 17। আর থার্ড কোশ্চেন চলে আসছে, 100 কেজি কয়লা 100 m উচ্চতায় তুলতে কৃতকার্য কত? 100 মিটার উচ্চতায় তুলতে কৃতকার্য কত করতে হবে তোমাদেরকে? তো তোমাদের কৃতকার্যের ফর্মুলাটা এখানে অ্যাটেন্ড করে 100 কেজিকে 100 মিটার উপরে উচ্চতায় তুলতে গেলে তোমাদের এখানে যে 3 হচ্ছে, 3 আনসারটা আসছে তোমাদের এ 98 × 10 টু দি পাওয়ার 3 জুল। 10 টু দি পাওয়ার 3 জুল এখানে তোমাদেরকে কৃতকার্য করতে হবে। থার্ড কোশ্চেন চলে আসছে এখানে, উত্তল দর্পণের ব্যবহার। উত্তল দর্পণের ব্যবহার এখানে দাড়ি কামানোর আয়না, ভিউ ফাউন্ডার, সাধারণ আয়না না অভিসারী? উত্তল দর্পণ কোথায় তোমরা ব্যবহার করা? তো এটা খুবই ইজি, ভিউ ফাউন্ডারের ক্ষেত্রে এটা তোমাদের ব্যবহার হয়। উত্তল দর্পণ ব্যবহার করা হয় লেন্সের, এখান থেকে লেন্স থেকে কোশ্চেনটা হচ্ছে। আর এখানে ফিফথ কোশ্চেন তারপর চলে আসছি, একটি দীর্ঘ দৃষ্টি সম্পন্ন ব্যক্তি 40 সেন্টিমিটার ফোকাস দূরত্বের লেন্স দরকার হয়, লেন্সটির ক্ষমতা কত? তো -40 সেন্টিমিটার ফোকাস দূরত্বের লেন্স দরকার। তো লেন্সের ক্ষমতা, এটাও এখানে লেন্স থেকে কোশ্চেনটা এসছে। তো লেন্স থেকে এখানে রাইট অ্যান্সারটা হবে +2.5D। 2.5D হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো থার্ড কোশ্চেন হচ্ছে, শূন্য রকেটের ত্বরণ সৃষ্টি করা যায় কোন নিয়ম অনুযায়ী? তো রকেটের ত্বরণ সৃষ্টি করতে পারবে তোমরা কোন নিয়মের এখানে প্রযোজ্য হচ্ছে? তো নিয়মগুলির মধ্যে শক্তির সংরক্ষণ সূত্র, তো এখানে না নিউটনের দ্বিতীয় গতিসূত্রও না, তৃতীয়ও না যে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত। ভরের সংরক্ষণ সূত্র এখানে রাইট অ্যান্সার। ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী শূন্যে রকেটের ত্বরণ সৃষ্টি করা যায়। তো 7 নাম্বার চলে আসছি। 7 নাম্বার, আন্তর্জাতিক পদ্ধতিতে তড়িৎ ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের একক কি? এনসি, টেসলা না গাউস না ওরস্টেড না ওরস্টেড? কোনটা তোমাদেরকে রাইট অ্যান্সার মনে হচ্ছে? তো এখানে 7 নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার হবে তোমাদের এ, টেসলা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের একক। তো 8 নাম্বার কোশ্চেন এখানে চলে এসছে, নির্দিষ্ট ভরের একটি পদার্থের মধ্যে অণু সংখ্যা হিসাবে করা যায় নিম্নলিখিত কোন ধ্রুবকের সাহায্যে তোমরা একটা ভরের অণু সংখ্যা এখানে ইন্ডিকেট করবে? তো 8 নাম্বার কোশ্চেনের এখানে রাইট অ্যান্সারের মধ্যে অ্যান্সার তোমাদের দিয়ে দিচ্ছে, বোল্টজম্যান ধ্রুবক কে না আর না n⁻0 না মহাকর্ষীয় ধ্রুবক জি? তোমরা কি দিয়ে এখানে করবে? তো তোমাদেরকে এটা জেনে রাখা দরকার, অবশ্যই ভরের পদার্থের মধ্যে যে অনুসংখ্যা থাকে সেটাকে ধ্রুবক যেটা দিয়ে ইন্ডিকেট করা হয় সেটা হচ্ছে তোমাদেরকে সি, অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভরের ধ্রুবক সংখ্যা মানে অনুসংখ্যাকে ইন্ডিকেট করা হয়। তো আমরা 9 নম্বর কোশ্চেনে চলে আসছি। 9 নম্বর কোশ্চেন হচ্ছে, রামধনুর সুন্দর বর্ণগুলি কোন প্রক্রিয়ার জন্য হয়? তো এটা মানে খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন। রামধনুতে যে 7টা কালার দেখা যায়, তো এটা কিসের জন্য হয়ে থাকে? আলোর প্রতিফলন, আলোর ব্যতিচার না আলোর অপবর্তন না আলোর বিচ্ছুরণ? তো কোন ধর্মের জন্য এখানে রামধনুরটা হয়? তো আলোর বিচ্ছুরণ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আলোটা বিচ্ছুরণ করছে, তার ফলেই রামধনুর যে 7টা কালার হয় 7টা কালার আমরা দেখতে পাই। তো 10 নম্বর কোশ্চেন এখানে চলে আসছে, জলের হিমাঙ্ক ও স্ফুটাঙ্কের চাপের সঙ্গে কিরূপ পরিবর্তন হয়? হিমাঙ্ক বৃদ্ধি পায় এবং স্ফুটাঙ্ক হ্রাস পায়, হিমাঙ্ক হ্রাস পায় এবং স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্ক উভয়ই বৃদ্ধি পায়, হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্ক উভয়ই হ্রাস পায়। তো এই 4টে তোমাদের আনসার। তো এখানে কোশ্চেনটা সবার ফার্স্ট তোমরা ভালো করে বোঝো, জলের হিমাঙ্ক মানে ঠান্ডা হওয়ার যে জিনিসটা থাকে, ও স্ফুটনাঙ্ক চাপের সঙ্গে কিভাবে পরিবর্তন হয়, মানে চাপ বেশি দিলে জলের ক্ষেত্রে কি হয়? হিমাঙ্ক বাড়ে না কমে? তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে হিমাঙ্ক হ্রাস পায় চাপ বেশি দিলে, আর স্ফুটনাঙ্কটা বৃদ্ধি পায়, যেটা তোমাদের প্রেসার কুকারের নীতিতে চাপ ধরে রাখছে বলে তোমাদেরকে
আমাদেরকে তাড়াতাড়ি প্রেশার কুকারে বয়েলড হয়ে যায়। তো এই সেম নীতিটা তোমাদের মাইন্ডে রাখতে হবে, সবসময় মাথাকে চালাতে হবে যে কোন মানে টপিকটা যেটা আছে, জলের হিমাঙ্ক ফুটনাঙ্ক, তো জল ফুটছে কোন জায়গায়, কেটলি হতে পারে বদ্ধ করা, ভাতের হাঁড়িতে যখন আমরা ভাত রান্না করি তখন ঢাকা দিয়ে দেওয়া হয়, এই সমস্ত জিনিসগুলোকেই তোমাদেরকে মাইন্ডে রেখে সমস্ত কোশ্চেনটা এগিয়ে চলতে হবে। তো বারবার বলছি, কোশ্চেন ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করতে থাকো, আর আমার সাথে সাথে কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। তো 11 নম্বর কোশ্চেনটা আমরা চলে আসছি। 1074 ক্যালোরি তাপ দ্বারা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে কি পরিমাণ জলকে বাষ্প করা যাবে? তো 1074 ক্যালোরি তাপকে তোমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড কত পরিমাণ জলকে তোমরা বাষ্প করতে পারবে? এটা যদিও একটু কমপ্লিকেটেড কোশ্চেন, তো তবুও আনসারটা তোমাদের হচ্ছে 2 গ্রাম। 1074 ক্যালোরি তাপ তোমরা খরচা করে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে 2 গ্রাম জলকে তোমরা এখানে বাষ্প পরিণত করতে পারবে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে 2 ভোল্ট তড়িৎচালক বল ও 10 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি তড়িৎ কোষকে 40 ওহম রোধের এই দুই প্রান্তের সঙ্গে যুক্ত করা হলো। এখন তড়িৎ কোষের ভোল্টেজ কত? তো এখানে 2 ভোল্টের তড়িৎচালক বলটা 10 ওহম অভ্যন্তরীণ রোধের মধ্যে অ্যাটাচ করা হচ্ছে, তড়িৎ কোষকে 40 ওহম রোধের দুই প্রান্তের সঙ্গে যুক্ত হচ্ছে। সবার ফার্স্ট তো কোশ্চেনটা তোমরা বোঝো, তারপর কিন্তু অ্যান্সারের জন্য অ্যাটেন্ড করবে। তো এখানে রাইট অ্যান্সার কি হবে? 2 ভোল্ট, 1.6 ভোল্ট, 2.4 ভোল্ট, 1.4 ভোল্ট। তো এখানে রাইট অ্যান্সারটা কিন্তু হচ্ছে বি, 1.6 ভোল্ট হবে আনসার। তো নেক্সট কোশ্চেন চলে আসছে 1 ইভি এর মান সমান কত? 1.6 10 টু দি পাওয়ার 19 আর্গ 1 জুল, 1.6 × 10 টু দি পাওয়ার 19 জুল। কোনটা এখানে রাইট আনসার? তো 13 নাম্বার কোশ্চেনের এখানে রাইট আনসার হচ্ছে সি, 1.6 × 10 টু দি পাওয়ার 19 জুল। তো নেক্সট কোশ্চেন আবার আমরা চলে আসছি। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 1 লিটার গ্যাসের উষ্ণতা 300 কেলভিন থেকে 273 ডিগ্রি সেন্টিগ্রেডে তোলা হলে গ্যাসের আয়তন কত হবে? মানে বায়ুমণ্ডলীয় চাপে বলছে 1 লিটার গ্যাসের উষ্ণতা 300 কেলভিন করবে, তখন যে মানে গ্যাসের আয়তনটা কত হবে? তো গ্যাসের আয়তন এখানে আনসারে তোমাদের দিয়েছে 27 লিটার, 4 লিটার, 0.5 লিটার আর 2 লিটার। তো এখানে তোমাদের রাইট আনসার হবে ডি, রাইট আনসারটা হবে 2 লিটার। তো নেক্সট কোশ্চেন হচ্ছে 6 ফুট লম্বা ব্যক্তি 9 ফুট উচ্চতায় অবস্থিত একটি ল্যাম্প থেকে 3 ফুট দূরত্বে দণ্ডায়মান, তার ছায়ার দৈর্ঘ্য। এখানে ছায়া আলোর প্রতিফলন প্রতিসরণে আলোর চ্যাপ্টারটা তোমাদের রিমাইন্ডার করতে হবে, যেখানে আলোর চ্যাপ্টার থেকে। তো এখানে রাইট অ্যান্সারটা কোনটা হবে? 3 ফুট, 6 ফুট, 9 ফুট না 12 ফুট? তো এখানে রাইট অ্যান্সার হবে তোমাদের 6 ফুট, 12 বিটা হবে, মানে 15-র যে অ্যান্সারটা হবে 6 ফুট লম্বা ব্যক্তি, তোমাদের 6 ফুট তোমাদের ছায়ার দণ্ডায়মান দূরত্ব হবে 6 ফুট। নেক্সট কোশ্চেন এখানে চলে আসছে, সূচি চুম্বকের সাহায্যে কি নির্ণয় করা যায়? সূচি চুম্বকের সাহায্যে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ নির্ণয় করো, না উত্তর মেরুর শক্তি, না চুম্বক ক্ষেত্রের অভিমুখ, না দক্ষিণ মেরুর শক্তি। তো সূচি চুম্বকের সাহায্যে কি তোমরা নির্ণয় করো? তো এখানে রাইট আনসার হচ্ছে সূচি চুম্বকের সাহায্যে আমরা চুম্বক ক্ষেত্রের অভিমুখটাই নির্ণয় করে থাকি। তো এক্স রশ্মি, নেক্সট কোশ্চেন, এক্স রশ্মি হলো, এক্স রশ্মিটা কি? ক্যাথোড অঞ্চল থেকে নিঃসৃত ইলেকট্রন, না 1 এর কাছাকাছি এর কাছাকাছি তরঙ্গ দৈর্ঘ্য তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, না অ্যানোড অঞ্চল থেকে নিঃসৃত ইলেকট্রন, না 100 m এর কাছাকাছি তরঙ্গ দৈর্ঘ্য চুম্বকীয় তরঙ্গ। তো কোনটা এখানে রাইট আনসার? তো এখানে তোমাদের রাইট আনসার হচ্ছে এ, ক্যাথোড অঞ্চল থেকে যে নিঃসৃত ইলেকট্রন যে নিঃসৃত হয় তাকেই আমরা এক্স রশ্মি বলে জেনে থাকি। তো এখানে এ হয়ে গেল রাইট আনসার। তো এখানে নেক্সট কোশ্চেন যেটা যে এজেড নিউক্লাইড থেকে বিটা বিকিরণের ফলে লব্ধ নিউক্লাইডটি কোনটি? তো এটা একটু কমপ্লিকেটেড কোশ্চেন, তো মেবি আমি এটা কনফার্ম না, তো মেবি এখানে আনসারটা এ এক্স, তো এখানে সিটা অ্যান্সার হতে পারে মেবি, বাট আমি এই কোশ্চেনটাতে একদম কনফার্ম না, তো এটা একটু তোমরা দেখে নিও। তো নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি 10 টু দি পাওয়ার 6 ওহম রোধ বিশিষ্ট পদার্থ তৈরি 10 mm দৈর্ঘ্য এবং 10 টু দি পাওয়ার 6 m² প্রস্থচ্ছেদের তারের রোধ কত? এখানে রোধ, আবার সেই রোধ তার থেকে মানে বিদ্যুৎ থেকে তোমাদের কোশ্চেনটা চলে এসছে। তো এখানে 19 এর কোশ্চেনটা তোমাদের আনসার কি হবে? আনসার এখানে দিয়ে দিচ্ছে 10 ওহম, 10 টু দি পাওয়ার 6 ওহম, না 1 ওহম, না ডি 10 ওহম। তো এখানে রাইট অ্যান্সার তোমাদের 10 ওহম হয়ে যাবে। তারপর নেক্সট চলে আসছে আবার সেই তড়িৎচালক বল থেকে চলে এসছে তোমাদের অবিষ্ট তড়িৎচালক বলে যে সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা হয় সেটি হলো কোনটা? ওহমের সূত্র, ফ্যারাডের সূত্র, কুলম্বের সূত্র, না অ্যাম্পিয়ারের সূত্র। তড়িৎচালক বল তোমরা কিসের সাহায্যে নির্ণয় করো? একদম এখানে চোখ বন্ধ করে ফ্যারাডের সূত্র থেকে আমরা তড়িৎচালক বল নির্ণয় করে থাকি। তো এখানে আনসার হবে বি, ফ্যারাডের সূত্র। নেক্সট কোশ্চেন চলে আসছে ভোল্টমিটার, আদর্শ ভোল্টমিটার এর রোধ হওয়া কত উচিত? আদর্শ ভোল্টমিটার যেটা হয় তোমাদের ভোল্ট পরিমাপ করা হয়, তো তার রোধ কত হওয়া উচিত? এখানে আনসার দিয়ে দিচ্ছে 0, খুবই কম, বি হয়ে গেল খুবই কম কিন্তু 0 নয়, সি হয়ে গেল অসীম, না ডি খুব বৃহৎ না কিন্তু অসীম নয়। তো কোনটা এখানে রাইট আনসার হয়ে গেল তোমাদের সি, অসীম হওয়া দরকার। আদর্শ ভোল্টমিটারের আদর্শ একটা মানে নীতি হচ্ছে তোমাদের অসীম হওয়া দরকার, রোধ হওয়া উচিত
অসীম। তো নেক্সট কোশ্চেন এসছে এখানে, উষ্ণতা বৃদ্ধি করা হলে অ্যালুমিনিয়ামের রোধাঙ্ক কমে না জার্মেনিয়ামের বাড়ে? তো এখানে রাইট অ্যান্সার কোনটা, যে স্টেটমেন্ট আছে চারটে স্টেটমেন্টের মধ্যে তোমাদের রাইট অ্যান্সারটা কালেক্ট করতে হবে। তো ফার্স্ট অ্যান্সার হয়ে গেল উষ্ণতা বৃদ্ধি করলে, তাপ বৃদ্ধি করলে অ্যালুমিনিয়ামের রোধাঙ্ক কমে আর জার্মেনিয়ামের বাড়ে, এটা সঠিক না ভুল? সেকেন্ড হয়ে গেল রূপা ও কার্বন উভয়েরই রোধাঙ্ক বাড়ে, তামার রোধাঙ্ক বাড়ে সিলিকনের কমে, অ্যালুমিনিয়াম ও তামা উভয়েরই রোধাঙ্ক কমে। তো এখানে তাপ বৃদ্ধির সাথে সাথে যে ধর্মতা পরিবর্তন হয় সেটা কোনটা? তো অবশ্যই 3 নাম্বার, তামার রোধাঙ্ক বাড়ে এবং সিলিকনের যেটা থাকে, সিলিকন যে পদার্থগুলো থাকে সিলিকন পদার্থের রোধাঙ্ক কমে যায়। তো নেক্সট কোশ্চেন আসছে, একটি বিকারে রাখা তরলে একটি বস্তু ভাসছে, সমগ্র সংস্থাটি অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল, বস্তুর ওপর তরলের দ্বারা প্রযুক্ত প্লবতার মান কি? প্লবতা থেকে, জল থেকে, এখানে প্লবতা থেকে কোশ্চেনটা এসছে তোমাদের, বস্তুর প্লবতা। তো 23 নম্বর কোশ্চেনের আনসারের মধ্যে তোমাদের দিয়ে দিচ্ছে, অপসারিত তরলের ওজনের সমান, বায়ুতে বস্তুর ওজনের সমান, সম আয়তনে তরলের ওজন সমান, না ডি 0? তো এখানে রাইট আনসারটা কোনটা হবে? রাইট আনসার হবে ডি। একটি বিকারে যখন একটা তরল যে কোনো একটা বিকারের মধ্যে আছে, তো তার মধ্যে যদি একটি বস্তু ভাসমান অবস্থায় থাকে, তো অভিকর্ষ প্রভাবে অবস্থান অবতে পতনশীল, তরলের দ্বারা প্রযুক্ত প্লবতার মান তো অবশ্যই এখানে তাহলে ডি 0 হবে না, কারণ এখানে কোনো প্লবতা কাজ করছে না। তো 24 নাম্বার কোশ্চেনে চলে আসছি, কোন একক যুগ্ম একই ভৌত রাশি সূচিত করে? কোনটা একক একই ভৌত রাশি সূচিত করে? রাশি এখানে এসআই সিজিএস এই সমস্ত আবার ফার্স্ট চ্যাপ্টারে তোমাদেরকে রিটার্ন করতে হবে। তো ফার্স্ট চ্যাপ্টার থেকে তোমরা একবার রিভাইজ করে নাও, কেলভিন ও ক্যালোরি, না কেলভিন ও জুল, না জুল ও ক্যালোরি, না সেলসিয়াস ও ক্যালোরি, কোন একক যুগ্ম ভৌত রাশি সূচিত করে? একই ভৌত রাশিকে কোনটা দিয়ে ইন্ডিকেট করা হয়? তো এখানে একদম তোমাদের ফার্স্ট কোশ্চেনটা যে আনসারটা হবে 24-এর যে আনসারটা হবে তোমাদের 24-এর আনসার হয়ে যাচ্ছে এখানে সি, জুল ও ক্যালোরি তোমাদের একই ভৌত রাশি দ্বারা সূচিত করা হয়। নেক্সট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, এটা লেন্সের চ্যাপ্টার থেকে এসছে। তো কাঁচ থেকে জলের প্রবেশ করলে আলোর ক্ষেত্রে নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে? তো কাঁচের মধ্যে থেকে জলে প্রবেশ করছে কোনো একটা আলো, কাঁচ ভেদ করে জলে, মানে টর্চ থেকে যদি তোমরা বা একটা কাঁচের মধ্যে দিয়ে টর্চের আলো ফেললে সেটা তারপর জলে যাচ্ছে, তো জলে গেলে তো এটার কি পরিবর্তন হয়? বেগ, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, না কোনোটাই পরিবর্তন হয় না? তো এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? তোমরা একটু মাথা খাও, অবশ্যই এখানে একদম চোখ বন্ধ করে তরঙ্গ দৈর্ঘ্যটার পরিবর্তন হয়, কারণ একটা কাঁচ থেকে যখন বিচ্ছুরিত হয়ে সেটাকে ভেদ করে জলের মধ্যে যাচ্ছে, তো তরঙ্গ দৈর্ঘ্যটা দেখবে তোমরা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো 26 নাম্বার কোশ্চেন, ফার্মি নিচের কোনটির পরিমাপের একক? ফার্মি দ্বারা কি তোমরা পরিমাপ করো? আনসারে তোমাদের এখানে দিয়ে দিচ্ছে 4টে অপশন, ভর, দৈর্ঘ্য, আয়তন, না সময়। তো ফার্মির মাধ্যমে তোমরা কি পরিবর্তন করো? তো ফার্মির মাধ্যমে তো তোমরা দৈর্ঘ্য পরিবর্তন করো, এখানে রাইট আনসার হয়ে গেল দৈর্ঘ্য। তো এখানে নেক্সট কোশ্চেন চলে আসছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়াকালে শক্তির যে রূপের পরিবর্তন, শক্তির থেকে, তো সালোক সংশ্লেষের সময় কি পরিবর্তন হয়? তাপ শক্তি তড়িৎ শক্তিতে, না আলোক শক্তি রাসায়নিক শক্তিতে? এই কোশ্চেনটা কিন্তু খুব ইজি, তোমাদের সকলের পারা দরকার। তাপ শক্তি রাসায়নিক শক্তিতে, না তাপ শক্তি রাসায়নিক শক্তিতে, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে? তো এখানে রাইট অ্যান্সারটা কি? এটা তোমরা একদম ক্লাস 8-9 থেকে করে আসছো, তো এখানে রাইট অ্যান্সারটা তোমাদের হয়ে যাচ্ছে বি, আলোক শক্তি। সূর্য থেকে আলো নেয় এবং সেটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে গাছ তার নিজের খাদ্য তৈরি করে, তো এখানে বি হয়ে গেল রাইট অ্যান্সার। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিবর্তিত হয়। 29 নম্বর কোশ্চেনে আমরা চলে আসছি, বিশুদ্ধ কেলাসিত পদার্থের ক্ষেত্রে কোনটা? এখানেও স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে, স্বাভাবিক গলনাঙ্ক হিমাঙ্কের চেয়ে বেশি হয়, স্বাভাবিক গলনাঙ্ক হিমাঙ্কের চেয়ে কম হয়, না স্বাভাবিক গলনাঙ্ক ও হিমাঙ্ক সমান হয়, না ফোর্থ যে আনসারটা দিয়েছে স্বাভাবিক গলনাঙ্ক ও হিমাঙ্কের চেয়ে বেশি বা কম হতে পারে। তো রাইট আনসার কোনটা? বিশুদ্ধ কেলাসিত পদার্থের ক্ষেত্রে কোনটা তোমাদের রাইট অ্যান্সার হবে? স্বাভাবিক গলনাঙ্ক ও হিমাঙ্ক সমান হয় কেলাসিত পদার্থের ক্ষেত্রে, তো এখানে রাইট অ্যান্সার হয়ে গেল সি। এরপর নেক্সট কোশ্চেন আবার সেই এসক স্ট্যান্ডার্ড ইউনিট থেকে চলে এসেছে, এসআই এককে বরফ ও গলনের লিনতাপ হলো কত? এসআই এককে বরফ যে গলে যায় তার লিনতাপ কত এখানে হয়? তো লিনতাপ থেকে এখানে কোশ্চেনটা এসছে, তো তোমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে ডি, 3.6 × 10⁵ জুল ফর কেজি। তো এখানে রাইট অ্যান্সার হয়ে গেল ডি। নেক্সট কোশ্চেন চলে আসছে আবার তাপের চ্যাপ্টার থেকে, একটি বস্তুর তাপমাত্রা 30 ডিগ্রি থেকে বেড়ে 80 ডিগ্রি করা হলো, বস্তুটা 30 ডিগ্রি ছিল সেখান থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড হলো, ফারেনহাইট স্কেলে বস্তুটির তাপমাত্রা বৃদ্ধি কত হলো? তো ফারেনহাইট স্কেলের যে ফর্মুলাটা আছে সেটা এখানে প্রয়োগ করতে হবে তোমাদেরকে।
তো এখানে কোশ্চেনটা ফার্স্ট বোঝো, 30 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল বস্তুটির তাপমাত্রা, সেখান থেকে বেড়ে 80 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল। তো ফারেনহাইট স্কেলে বস্তুটির তাপমাত্রা বৃদ্ধি কত, ফারেনহাইট স্কেলে বৃদ্ধি কত হবে? তো এখানে একদম রাইট অ্যান্সার হয়ে গেল এ, 31 এরটা এ তোমাদের রাইট অ্যান্সার, 90 ডিগ্রি সেন্টিগ্রেড তোমাদেরকে বৃদ্ধি পেল। তো নেক্সট কোশ্চেন চলে আসছে, একটি কেটলি জল সম ডব্লু গ্রাম, জলে ভর্তি আছে, তার ওজন হচ্ছে ডব্লু গ্রাম এবং তার মধ্যে জল এম গ্রাম থাকে, শীতল হয়ে 80 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এলো, 80 ডিগ্রিতে ছিল 40 ডিগ্রিতে এলো, কেটলির জল সমপরিমাণ তাপ বর্জন করবে, অবশ্যই সেটা বর্জন করবে, যে কেটলির জল সমপরিমাণ তাপ বর্জন করবে কখন তাপটা বর্জন করবে? তো ডব্লু জলের জল সম যে ওয়েটটা থাকছে, ওয়েট গ্রেটার দেন এম গ্রাম জলের গ্রাম, না ডব্লু লেস দেন এম, না ডব্লু ইকুয়াল টু এম, না ডব্লু অ্যান্ড এম এর চেয়ে বড় বা ছোট যাই হোক না কেন। তো এখানে কোনটা রাইট অ্যান্সার তোমাদের? তো এখানে একটু দিমাগ লাগাও, তো দিমাগ লাগালেই তোমরা পেয়ে যাবে যে ওয়েট গ্রামটা জল সম ইকুয়াল টু এম গ্রাম, জলের ওয়েট দুটোই সমান হতে হবে, তবেই এই যে এখানে যেটা চেয়েছে কেটলি এবং জল সম পরিমাণ তাপ বর্জন করবে। তো এখানে রাইট অ্যান্সার হয়ে গেল সি। তো একটি বদ্ধ পাত্রে রক্ষিত একটি গ্যাসের চাপ 0.4% বাড়ালো, একটা বদ্ধ পাত্রের মধ্যে যে গ্যাসের চাপটা ছিল তো 0.4% বাড়ানো হলো, তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ে, 0.4% চাপ বাড়ালে তাপমাত্রা বাড়ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, গ্যাসটির প্রাথমিক তাপমাত্রা কত ছিল তাহলে? তো এখানে একটু দিমাগ লাগিয়ে তোমাদেরকে কোশ্চেনটা করতে হবে। তো এখানে আনসার হয়ে যাচ্ছে 250 ডিগ্রি সেন্টিগ্রেডে তোমাদের প্রাথমিক তাপমাত্রা ছিল।